সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম সফলতা ও ভাগ্যের চাবি কোথায়, পর্ব ৩। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম সফলতা ও ভাগ্যের চাবি কোথায়, পর্ব ৩। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন। তো আমরা গত ২ পর্বে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা থেকে সফলতার বিষয়গুলো বা আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব তৃতীয় পর্বে ভাগ্যরেখা নিয়ে। এই যে ভাগ্যরেখা আমরা দেখছি, এই ভাগ্যরেখাটি যদি যেভাবে এঁকেছি, এটি চন্দ্র পর্বত, চন্দ্র পর্বত থেকে উঠে যদি সোজা শনির ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে সেই জাতকরা অন্যের উপরে অনেকটা নির্ভর করে। এটি যদি কোনো রাজনৈতিক ব্যক্তির হাতে থাকে তাহলে সেটি চূড়ান্ত সফলতার ইঙ্গিত, কারণ এটি জনসমর্থন, জনজোয়ারের ইঙ্গিত বহন করে। মানুষের সহযোগিতা, মানুষের সম্পৃক্ততা এই জাতকের ভাগ্য উন্নয়নের জন্য একটি বৃহৎ ভূমিকা রাখে। এই জাতক অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল হয় এবং ভাগ্য তাকে সুদূর প্রসারী একটি ভাগ্য ফলও প্রদান করে। এই জাতক জীবনে তার জীবন গঠনের জন্যে কোনো মহিলা তার হাত থাকতে পারে, অনেক সময় এটি লক্ষ্য করা যায়। অর্থাৎ তার ভাগ্য গঠনের অন্তরায়ে কোনো মহিলার হাত থাকতে পারে। সেটি হতে পারে যে কেউ, মা, মাসি, পিসি, শাশুড়ি, স্ত্রী, যে কেউ হতে পারে, বোন। কোনো মহিলার হাত থাকতে পারে, এমনটি অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো এই যে ভাগ্যরেখা আমরা একটু মুছে দিয়ে করার চেষ্টা করব এবং একটু দ্রুত করার চেষ্টা করব যাতে সহজে হয়। দেখুন, এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার থেকে যদি কোনো একটি রেখা এসে এইভাবে রাহুর মধ্যে প্রবেশ করে, এই ক্ষেত্রটি রাহুর, মনে রাখবেন হস্তরেখা বিচারের ক্ষেত্রে রেখাদের গতি এটি কিন্তু খুব তীক্ষ্ণভাবে দেখতে হয়। তো এই রেখাটি আসলে রাহুর থেকে ভাগ্যরেখাতে মিশেছে না ভাগ্যরেখা থেকে রাহুতে মিশেছে, এটি কিন্তু একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তো রেখাটি যেখান থেকে উঠবে সেদিকে মোটা থাকে, যেদিকে যায় সেদিকে চিকন থাকে, এটি হচ্ছে কৌশল। তো ভাগ্যরেখা থেকে যদি কোনো রেখা রাহুতে প্রবেশ করে তাহলে এই জাতকের 30 থেকে 35 এরকম বছর, 30-35 বছর মোটামুটি অনেক দুঃখ, দুর্দশা, যন্ত্রণায় অতিবাহিত হয়। কর্ম বা ভাগ্য তাকে তেমন সাপোর্ট করে না। কিন্তু এই রাহুর প্রভাব থেকে জাতক যখনই মুক্ত হয়, অর্থাৎ 35 বছরের পর থেকে জাতক যখন মুক্ত হয় রাহুর প্রভাব থেকে, তারপর থেকে জাতকের জীবন কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যায়, অর্থাৎ আয়ের গতিটা দুর্বার গতিতে এগিয়ে যায়। এবার দেখব এই ভাগ্যরেখা যদি এইভাবে আয়ুরেখা থেকে উত্থিত হয় তাহলে এই জাতক বা জাতিকা কিন্তু
পরিবারের বিরুদ্ধে গিয়ে, পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে বা বিভিন্ন গ্রন্থ, যারা গ্রন্থ অধ্যয়ন করেছে, খুব বিদগ্ধ জ্যোতিষ পণ্ডিত, তাদের মতে এটি 50-55 বছর পর্যন্ত, 30-35 থেকে 50 বছর 55 বছর পর্যন্ত খুব ভালো একটি ফল দেয়। আর এই রেখাটি যদি এইভাবে হৃদয় রেখা ভেদ করে আরও বেরিয়ে যায়, তাহলে কিন্তু জীবনের শেষ বয়স অবধি জাতক কিন্তু ব্যাপক সফলতা, ব্যাপক আয়, ইনকাম এবং ভাগ্য তাদেরকে প্রচুর সফলতা এনে দেয়। এটি তার ইঙ্গিত বহন করে এবং এরা পরিবারের বিরুদ্ধে গিয়ে অনেক সফল হয়ে আর থাকে, এমন ইঙ্গিত এটি বহন করে। যদি পাশাপাশি দুটো ভাগ্যরেখা, দুটোই চন্দ্র থেকে অতীত হয়, চন্দ্রক্ষেত্র থেকে দুটো ভাগ্যরেখা অতীত হয়, তো এই প্রথম ভাগ্যরেখার চেয়ে দ্বিতীয় ভাগ্যরেখাটি জাতকের জীবনে বেশি সফলতা এনে দেয় এবং এদের একের অধিক পথে আয় করবার সুযোগ আসে, জীবনে হঠাৎ হঠাৎ প্রাপ্তি হয়। এরা মানুষের সহযোগিতা পেয়ে থাকে, প্রচুর প্রচুর সহযোগিতা, অন্যের সহযোগিতায় এরা জীবনের সফলতার শীর্ষে আরোহণ করে। আবার এই ভাগ্যরেখার মধ্যে যদি এই ধরনের চিহ্ন হয়ে যায়, অর্থাৎ সিঁড়ি বা ময়ের মতো, তাহলে সেটি ধরেন, এটি কি বলবো, এটি যদি বেস্ট বলা যায়, এটিকে যদি বেস্ট বলা যায়, তাহলে এটা হচ্ছে বেটার, আরও বেশি সফলতা এনে দেয় এবং সফলতার এগুলো সিঁড়ি নির্দেশ করে। এটি খুবই বৃহৎ একটি সংকেত। যদি চন্দ্রক্ষেত্র থেকে একটি ভাগ্যরেখা এসে এইভাবে হৃদয় রেখাতে মিলিত হয়, মস্তিষ্ক রেখাতে মিলিত হয়, দ্বিতীয় আর একটি ভাগ্যরেখা এইভাবে এসে মস্তিষ্ক রেখায় মিলিত হয়, সেটি আয়ু রেখা থেকে যদি উত্থিত হয়, তাহলে কি হয়? তাহলে এই জাতকের এটি প্রথম ভাগ্যরেখা হিসেবে পরিগণিত হয়। এই ভাগ্যরেখাটি যতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে, অর্থাৎ 30-35 বছর পর্যন্ত এই জাতক কল্পনা বিলাসী হয়, কল্পনার জগতে ভাসতে থাকে। এরা কল্পনার সাহায্যে তাজমহল রচনা করে, কিন্তু এই 35 বছর পর্যন্ত বাস্তবতা এরা বোঝে না এবং ভাগ্য তাদের এই কল্পনা প্রবণতার কারণে ভালো দেয় না। এরা ভাগ্যের সহযোগিতা ততদিন পর্যন্ত পায় না। দ্বিতীয় ভাগ্যরেখাটি যখন অ্যাক্টিভ হয়, জ্যোতিষ শাস্ত্রকারদের মতে এই ভাগ্যরেখাটি অ্যাক্টিভ হয়ে যায় 35 বছরের পর। তখন এই জাতক 35 বছরের পর থেকে 50-55 বছর পর্যন্ত একটা দুর্দান্ত কর্মের সাধনা পেয়ে থাকে এবং এই কল্পনার জগৎ থেকে সে বেরিয়ে আসে এবং বাস্তবতার জগতে সে পদার্পণ করে। তখন এই জাতক বুঝতে পারে যে বাস্তবতা কি এবং সেই বাস্তবতার নিরীক্ষে গিয়ে জাতক কর্ম প্রচেষ্টা, অর্থাৎ কর্মের সাধনা দ্বারা জীবনে প্রচুর উন্নতি করতে পারে 50-55 বছর পর্যন্ত। আর এই রেখাটি যদি এইভাবে হৃদয় রেখাকেও ভেদ করে আরও বেরিয়ে যায়, আরও উপরে উঠে যায়, তাহলে শেষ বয়স পর্যন্ত একটি চরমতম সৌভাগ্যসূচক সময় জীবনে সূচনা করে 35-এর পর থেকে। এটিও খুব ভালো সংকেত হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবার আমরা আরও একটি রেখা দেখব। এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার নিচে যদি মৎস্যপুচ্ছ বা মাছের পিছা বা লেজার মতো থাকে, মৎস্যপুচ্ছকে বলা হয় মাছের লেজা বা মিনপুচ্ছ, এটি জ্যোতিষশাস্ত্রকাররা বলে থাকেন। মিনপুচ্ছ যদি থাকে, সেটি এদেরকে শেষ বয়সে ধর্মমুখী করে। প্রচুর ধর্ম সাধনায় এরা শেষ বয়স অতিবাহিত করে। এই রেখাটি অনেক সময় এই রেখাটি যাদের থাকে তাদের জীবনে অপ্রত্যাশিত প্রাপ্তি, অর্থাৎ জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, লটারির মতো কিছু
আসলে এটি বেসিক্যালি লটারি এমন কিন্তু আমি নির্দেশ করছি না বা এমন কিন্তু বলছি না। অপ্রত্যাশিতর মধ্যে অনেক কিছু থাকতে পারে। তাদের পৈতৃক কোনো ডুবে যাওয়ার সম্পত্তি উঠতে পারে, হুট করে কিছু একটা কর্ম করছে সেটি ফুলে ফেপে একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারে। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্র থেকে সে পেতে পারে। হ্যাঁ, আবার লটারিও পেতে পারে। এমনটি নয় যে এটি লটারিকেই নির্দেশ করে। হ্যাঁ, এটি আসলে অপ্রত্যাশিত প্রাপ্তিকে নির্দেশ করে, হুট করে কিছু জীবনে হয়ে যাওয়াকে নির্দেশ করে। ভাগ্যরেখায় যদি চতুর্ভুজ থাকে, চতুষ্কোণ চিহ্ন, তাহলে এই বয়সে ভাগ্য পতনের হাত থেকে জাতক রক্ষা পায়। ভাগ্য পতনের হাত থেকে রক্ষা পেয়ে আরো শুভ সময় সূচনা করে। অর্থাৎ ভাগ্য পতন তো হয়ই না, বরং ভাগ্য উন্নয়নের দুর্দান্ততম একটি সময় রচিত করে তার জীবনে। যখন থেকে শুরু হবে, যখন শেষ হবে, এই চতুর্ভুজটা কত বৃহৎ তার উপরে নির্ভর করবে সে কতটা সফলতা বা কতটা সৌভাগ্য, অর্থনৈতিক সৌভাগ্য পাবে, এমনটি নির্দেশ করে। ভাগ্যরেখা যদি একেবারে এইভাবে শনির ক্ষেত্র থেকে উত্থিত হয়, এইভাবে মণিবদ্ধ থেকে যদি ভাগ্যরেখা উত্থিত হয় এবং শনির ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে জাতকের কর্মজীবন শুরু থেকে শেষ পর্যন্ত জাতক নন স্টপেজ ইনকাম করতে পারে। তবে এই ভাগ্যরেখাটি যেন সোজা সরল, অতিরিক্ত ডিপ না হয়, আবার একদম সূক্ষ্ম সুতার মতো না হয়। মধ্যম মানের ভাগ্যরেখা একটু পোড়ামাটির বর্ণ বিশিষ্ট হলে সেটি আরও ভালো ফল দেয়। আর ভাগ্যরেখার এইভাবে যদি মণিবদ্ধ থেকে কোনো ত্রিভুজ থেকে উত্থিত হয়, তাহলে এই ভাগ্যটি আরও শক্তপোক্ত হয়, আরও শক্তপোক্ত হয়ে যায়। দেখবেন অনেক সময় ব্রিজের, অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রে যখন ব্রিজ করে, তো ব্রিজে এইভাবে কেন করে, প্লারগুলো এইভাবে কেন দেয়? এটি অনেক বেশি হার্ড হয়, অনেক বেশি শক্ত হয়। তো এই ভাগ্যরেখাটাকে নড়ানো বা এই ভাগ্যরেখা ধারী জাতকের ভাগ্য পতন এত সহজে হয় না। এই ভাগ্যরেখাটি এতই স্ট্রং যে ভাগ্য সর্বদাই তাকে সহযোগিতা করে, ভাগ্য সর্বদাই তার সাথ দেয়। এটি অনেক বৃহৎ একটি সংকেত। সুপ্রিয় দর্শক,